আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ডিসেম্বরের 17 তারিখ। আজ থেকে ঠিক 6 মাস আগে ফেব্রুয়ারি 17 তারিখে এই বিএনপি সরকার তার দায়িত্ব গ্রহণ করেছিল, মানে এই সরকারের যাত্রা শুরু হয়েছিল। এবং তখন বলা হয়েছিল যে তারা 180 দিনে মানে 6 মাসে তারা কি করবে না করবে তার একটা টার্গেট তারা মনে মনে ঠিক করেছিল এবং বলেছিল 6 মাস পরে তারা বিশ্লেষণ করে দেখবে যে তারা কতদূর কী করতে পেরেছে এবং জনগণের মনে কতটুকু আশার আলো জ্বালাতে পেরেছে। আশার আলোটা এই কারণে, দেখুন তারা তো আসলে 6 মাসের জন্য আসেনি, তারা এসেছেন 60 মাসের জন্য। তার মাত্র 10 ভাগের 1 ভাগ 6 মাস, তাই না? আরও 54 মাস বাকি আছে। তারা এই 54 মাসে অনেক কিছু করবেন, কিন্তু 6 মাসের মাথায় এসে তারা পেছন ফিরে তাকাবেন যে আমরা কতটুকু কি করতে পারলাম, আমরা যা করতে পারলাম তা নিয়ে কি আমরা হ্যাপি নাকি তা নিয়ে আমরা আনহ্যাপি। অথবা যদি আরেকটু উল্টো করে বলি, তারা এই সময় সে ভাবতে চাইবেন, বুঝতে চাইবেন যে আমরা 6 মাসে যা করলাম তা নিয়ে যারা আমাদেরকে এই দায়িত্বে পাঠিয়েছে, মানে জনগণ কি হ্যাপি অথবা আনহ্যাপি। এবং সেই বিশ্লেষণের উপর নির্ভর করবে তাদের পরবর্তী 54 মাসের যাত্রা। অথবা হয়তো সরকার প্রধান বলতেও পারেন, না আমি আরও 6 মাসের জন্য ভাববো, অথবা আরও 1 বছরের জন্য ভাববো। এরকম ধাপে ধাপে ওনার চিন্তা কাজ করতে পারে। ওনার মনে কী আছে অথবা উনি কী করতে চাইবেন সেটা আমরা এখনই বুঝতে পারবো না, হয়তো 2 দিন পরে বুঝতে পারবো। কিন্তু আমি বরং বুঝতে চাচ্ছি এই মুহূর্তে 6 মাসের মাথায় এসে তারা কি ভাবছেন এবং তাদেরকে নিয়ে জনগণ কি ভাবছে, এটার একটা তুলনামূলক আলোচনা করার জন্য একটু চেষ্টা করে দেখি, পারবো কিনা জানি না। আজকে সরকারের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল, একটা প্রেস কনফারেন্সের মতো আয়োজন করা হয়েছিল গণভবন, না ঠিক প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে সেখানে। অনেক রথী মহারথী সেখানে ছিলেন। রিজভী সাহেবকে দেখলাম, মাহাদি আমিনকে দেখলাম, তারপর ডক্টর জাহেদকে দেখলাম, তারপর প্রেস সেক্রেটারি যিনি আছেন সালেহ শিবলি, আমাদেরই পুরনো কলিগ, তাদেরকে দেখলাম। এরা কেউ অবশ্য নির্বাচিত নন, এরা কেউ অবশ্য জনগণের প্রতিনিধিও নন, এরা সরকারের প্রতিনিধি, এদেরকে সরকার প্রধান চুজ করেছেন। তো ওনারা মোটামুটি একটা বর্ণনা করলেন তারা কি কি করেছেন। এবং এই সময়ে সরকারের যে প্রেস উইং আছে তারা একটা ইবুক প্রকাশ করেছেন। সেই ইবুকের একটা প্রকাশনা উৎসবের মতো হলো। সেই বুকটা এখন পাওয়া যায়। আমি প্রথমে ইবুক করার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে ইবুকটা করার ফলে হয়েছে কি, সবাই এখন যে চাইবেন অনলাইনে যাবেন এবং ইবুকটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন, আপনাদের সংরক্ষণ করতে পারবেন। অন্য সময় হলেও তো একটা জাঁকজমকপূর্ণ বই বের করতো, খুব বেশি বড় না তো, অনলি 49 পেজেস, মানে 49 পৃষ্ঠার একটা ছোট বুকলেটের মতো। দেখা যেত অন্য সময় হলে দেখতাম আমরা এটাকে এমনভাবে ছাপানো হয়েছে, দেখা যেত প্রতিটা বইয়ের খরচ পড়েছে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম খরচ পড়তো। হাজার হাজার কপি ছাপা হতো এবং তারপর সেগুলো একসময় সেগুলো বিক্রি হয়ে যেত। তো এই অপচয়টা এই সরকার বন্ধ করেছে। আমি শুরু থেকেই দেখেছি সরকারের কিন্তু এই ধরনের অপচয় মানে আপনার বন্ধ করার একটা প্রবণতা আছে। কিন্তু সেই প্রবণতাটা ছোট ছোট অপচয়কে, বড় অপচয়গুলি কি হয় আমি জানি না। গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে সামনে দিয়ে পিপিলিকা যেতে দেয় না, পেছন দিয়ে হাতি চলে যায়। সেরকম হাতি যাওয়ার খবর 2-1টা হয়তো পাবো আমরা, যদি পেয়ে যাই জানাবো। কিছু কিছু যে পাচ্ছি না তা না, কিছু কিছু পাচ্ছি, ওগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। তবে তারপরেও আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ যে তারা ইবুক প্রকাশ করেছেন। এই ইবুকে আমি একটু চোখ বোলানোর চেষ্টা করছি, আমি হয়তো ডিটেল একদম খুঁটিয়ে পড়ি নাই। এই কারণে আমি এটা নিয়ে আসলে পরবর্তী সময়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। কাজেই আমি ছোটোখাটো যেটা দেখলাম সেখানে তারা বিভিন্ন রকম কথা বলছেন যে 180 দিনে তারা কী কী পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, কর্মসংস্থান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন তার একটা মোটামুটি বর্ণনা এই ইবুকে আছে। এবং এই ইবুকে যে মোটামুটি আমি যেগুলি দেখলাম সবগুলো নিয়ে আছে বটে, কিন্তু আমি যে জিনিসটা বারবার খুঁজছিলাম যে যেহেতু এটা একটা মানে নিজেদের আত্ম উপলব্ধির জন্য করা হয়েছে, ওনারা কি
নিজেদের কোনো একটা ব্যর্থতার কথা যেটা ওনারা পারেন নাই করতে, চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, এমন তো কিছু থাকতে পারতো, কিন্তু পুরো এই বইকে আমি সেই ধরনের কিছু পেলাম না। মানে ওনারা কি কি করেছেন এবং কি কি করবেন সেই সংক্রান্ত বড় বড় কথা ছাড়া আর কিছু পেলাম না। মানে ওনারা কি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এ ধরনের কোনো কথা পেলাম না। কিন্তু এ ধরনের কথা কি আসলে বলার মতো কিছু ছিল না? যেমন ধরেন আমি স্বাস্থ্য খাতের ওনাদের যে অর্জনগুলো সেটা আমি একটু মন দিয়েই পড়লাম, যে স্বাস্থ্য খাতে তারা কী কী করেছে না করেছে। আমি বারবার খুঁজছিলাম যে তারা দায়িত্ব নেওয়ার পর হামেজে কয়েকশো শিশু মারা গেল, এই তথ্যটা কোথাও পাই কিনা? না, নেই। এই যে শিশুদের অকাল মৃত্যু, শিশুদের অসহায় মৃত্যু, তা নিয়ে তাদের একটি শব্দও নেই। তাহলে আপনারা কি করেছেন কি করেন জনগণকে জানানোর দরকার নাই রে ভাই। জনগণ কি জানে না যে আপনারা কি করেছেন? কার জন্য করেছেন? জনগণের জন্যই তো করেছেন, জনগণের জন্যই করেছেন। তাহলে জনগণ জানবে না কেন? আপনি যদি আমার কোনো উপকার করে থাকেন সেটা তো আমার জানার কথা। এখন এটা যদি আপনাকে লিখে জানাতে হয় তাহলে তো ভাই সমস্যা। আপনাকে যদি ঘটা করে বলতে হয় যে আমি এটা করেছি ওটা করেছি, হ্যাঁ করেছেন। এই সরকার কিন্তু কম করে, আমি প্রথমে যেটা বললাম তাদের মধ্যে একটা ব্যয় সংকোচন এবং ভিআইপি সংস্কৃতি পরিহার করার একটা প্রবণতা, এটা খোদ প্রাইম মিনিস্টার দেখিয়েছেন। অন্যরা মন খারাপ করলেও মানতে বাধ্য হয়েছেন, এটা হয়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম ওনারা অনেক কিছু করেছেন, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়েছেন, আমি এটা অস্বীকার করছি না। তবে কৃষিক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে অনুদান দিয়েছেন, কৃষি ঋণ মওকুফ করেছেন, মসজিদ মন্দির সহ বিভিন্ন জায়গায় আপনার ইমাম পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছেন। আমি এগুলোকে খুবই ইতিবাচক হিসেবে বলি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছেন কিন্তু পেরেছেন বলে আমার মনে হয় না। যেমন ওই মার্জ করা 5টা ব্যাংক, যে 5টা ইসলামী ব্যাংককে একত্র করা হয়েছিল, সেগুলোর মধ্যে একটু সুফল, একটু সুশাসন, একটু মানে স্থবিরতা কাটানোর চেষ্টা হয়েছে। একদম হয়নি এটা আমি বলবো না, কিন্তু সেইটা কি পর্যাপ্ত? এটা নিয়ে তো আমার মনে হয় পৃথক একটা এপিসোডই করা যায়। কারণ এই 5টা ব্যাংকের গ্রাহক সংখ্যা হলো 75 লাখ। এই 75 লাখ লোক কি আপনার উপর খুশি হয়েছে? 75 লাখের লোকের মধ্যে কি মনে কি স্বস্তি ঢুকেছে? আমার জানা মতো অনেকে আছেন যে এই ব্যাংকগুলো তাদের এফডিআর করা ছিল, তাদের পেনশনের সমস্ত টাকা এখানে ছিল, সে টাকাগুলি তা এখন তাদের হয়তো অনেকে ম্যাচিউর করেছে, অনেকে করছে আগামী 2-1 মাসের মধ্যে, তারা কেউ টাকাগুলো তুলতে পারছেন না। তাহলে কী সুশাসন করলেন? নিজের টাকা ব্যাংকে রেখেছি, সেটাকে আমি তুলতে পারবো না, এই এমন অসহায়ত্ব পৃথিবীর আর কোথাও আছে? আমাদের এখানে তো আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা ক্রিয়েট করেছিল। অন্তর্বর্তী সরকারের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যাকে নাকি প্রশংসা করতে করতে নাকি মুখে ফেনা উঠে যায়, সেই আহসানিজ মনসুরের অপকর্মের একটা উজ্জ্বল প্রমাণ হলো এটা, যে 75 লাখ মানুষকে উনি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন। তারা জানেন না যে তাদের জমাকৃত অর্থ তারা কবে তুলতে পারবেন। এখনও সেটা সমস্যার সমাধান হয়নি। যাই হোক, তারপরেও তারা হয়তো চেষ্টা করছেন। হ্যাঁ, আমি বলবো গণমাধ্যম নিয়েও তারা বেশ ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমি তো মনে করি গণমাধ্যমে এখন মানুষ অনেকটাই সহজে কথা বলতে পারছে, প্রত্যক্ষ চাপটা একদমই নাই। পরোক্ষ চাপ আছে, ওটা নিয়ে পরে একসঙ্গে বলবো। পরোক্ষ চাপ কিন্তু আছে, এটা সব সরকারের সময় ছিল, এই সরকারের সময় আছে। এটা হলো বিজ্ঞাপন নিয়ে চাপ, যাই হোক সেটা অন্য আলাপ। কিন্তু এই যে সাফল্যগুলি বললাম, এর বিপরীতে ব্যর্থতা কতটুকু ভাবুন তো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেননি। চাঁদাবাজি থামাতে পেরেছেন? পারেননি। মবকে থামাতে পেরেছেন? পারেননি। মবের তো গত 15 তারিখে উদাহরণ দেখলাম। মব তো সরকারি প্রশ্রয় এখন চলছে, পুলিশ দাঁড়িয়ে থাকে, মবকারীরা লোকজনকে পিটায়, পুলিশ বলে আমি দেখছি কিন্তু কিছু করে না। চোখের সামনে ঘটলো কিন্তু কয়েকদিন আগে, এক পুলিশ কর্মকর্তা, কি যেন তার নাম, সাদ্দাম না কি যেন, ওনাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো যে আপনার সামনে তো মব হচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? ওইটা আমরা দেখছি। যে এই পুলিশকে আমরা বেতন দিয়ে দেখছি বলে তো না রাখছি নাকি ভাই? তো মব থামাতে পারেননি কিন্তু। এবং মানে আপনার এই যে চাঁদাবাজি যেটা চলছে, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আপনি থামাতে পারছেন না তো, থামাতে পারছেন না। এটা সরকারও পাচ্ছে না, বিরোধী দলও পাচ্ছে না। জ্বালানি সংকট, এটা কথা বলবো আর কি। আমি তো মাঝখানে একদিন বলেছিলাম যে বিদ্যুতে সরকার ডুববে, মানে কম দুঃখে বলি নাই ভাই। জ্বালানি সংকটে এই সরকার মিজারেবলি ফেল করছে। সরকারের এক উপদেষ্টা আছে, তথ্য বিষয়ক উপদেষ্টা,
উনি দেখলাম নিজের আপনার ইয়েতে এই কী বলে নিজের ইউটিউব চ্যানেলে বলতেছেন যে এই জ্বালানি সংকটের জন্য পুরোপুরি নাকি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা চলে। ভাই আওয়ামী লীগ চলে গেছে 2 বছর আগে, এখন আপনি 2 বছর আগের ঘটনা নিয়ে বসে আছেন। এটা দেখলাম যে বিভিন্ন লোক এটা কেটে কেটে ট্রল করতেছে এবং ট্রল করার মধ্যে কথা উনি বলেছেন। তো আপনি কি পারছেন সেটা বলেন না। আপনি যখন আজকে থেকে 6 মাস আগে যখন নির্বাচিত হলেন তখন আপনি জানতেন না আওয়ামী লীগ কি আকাম কুকাম করে জানতেন তো, তারপর তাহলে দায়িত্ব নিলেন কেন? আপনার কাছ থেকে তো আমি আওয়ামী লীগ সরকারের বদনাম শুনতে চাই না, আমি শুনতে চাই আপনার সাফল্য, আমি দেখতে চাই আপনার সাফল্য। দেখুন আপনার ইবুক পড়ে কিন্তু আমি সুইচটা অন করি না। আমি যে ইলেকট্রিক ফ্যানের সুইচটা অন করি, ফ্যান ঘুরবে এই আশায় এটা অন করি এবং আমি বিশ্বাস করি এটা চলবে। যদি এরকম হয় যে কেউ বিশ্বাস করে সুইচটা দিলেই ফ্যানটা ঘুরবে, তাহলে বুঝতে পারবেন দেশে একটা সফল সরকার আছে। কিন্তু লোক যদি বিশ্বাস না করে, যদি ভাবে যে ফ্যান সুইচটা দিচ্ছি ফ্যানটা ঘুরতেও পারে নাও ঘুরতে পারে, এই যে অবিশ্বাসের যে দোলাচল, এর উপরে নির্ভর করে সরকারের সাফল্য এবং ব্যর্থতা। সেই জায়গায় কি আপনি সফল হয়েছেন? গ্রামে যান ভাই, গ্রামে যে দেখেন বিদ্যুৎ আছে কিনা। যদি আপনার বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে গ্রামে কোনো লোডশেডিং নাই, আবার উনি বলতেছে এই সমস্যার সমাধান আমার কাছে নাই, দেখা ছাড়া আমার কিছু করার নাই বলতেছে। আবার বলতেছে লোডশেডিং ম্যানেজমেন্ট এখন মূল কথা, তো ম্যানেজমেন্ট করেন। আমি তো প্রস্তাব দিয়েছি যে মন্ত্রী পাড়ায় সকল মন্ত্রীর বাড়িতে এবং সকল আমলার বাড়িতে বাসা বাড়িতে একজন গ্রামের কৃষককে আপনি যতক্ষণ লোডশেডিংয়ে রাখেন এর জন্য ঠিক ততটুকু লোডশেডিং বরাদ্দ করেন, তাহলে আমি বুঝবো আপনারা সুশাসন করতে আসছেন। তাতে করবেন না, আপনার বাড়িতে কখনো বিদ্যুৎ যাবে না, তাহলে আপনি কী করে যার বাড়িতে বিদ্যুৎ থাকে না তার দুঃখ বুঝবেন না। কিন্তু সরকারের ব্যর্থতা আরেকটা বিষয় ছিল দলীয়করণ। একদম নির্লজ্জ দলীয়করণ হয়েছে এই সরকারের আমলে। অথচ এই সরকারের 31 দফা বলেন অথবা এই সরকারের নির্বাচন ইশতেহার বলেন, সর্বত্র তারা বলেছিল যে প্রশাসন সহ কোথাও দলীয়করণ করা হবে না। এবং প্রধানমন্ত্রী কয়েকদিন বক্তৃতা বলেছেন দলীয়করণ হবে না। কোথায় দলীয়করণ হয় নাই বলেন? প্রশাসনের কোথায় দলীয়করণ হয় নাই? এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি দলীয় লোককে ভিসি বানানো হয়েছে। এবং এটা বানাতে ঠিক আছে, দলীয় লোক থাকতে পারে, কোনো সমস্যা নেই, যোগ্য লোককে বানান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে দেখা যাচ্ছে কোটাতে আরবি টিচারকে নিয়ে আপনি বানাইছেন, ভিসি বানাইছেন, কোটাতে মানে সমাজ কল্যাণের লোককে নিয়ে ভিসি বানাইছেন। আর এবার একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্তর্ভুক্ত তার ভিসি একজন সায়েন্সের টিচারকে বানান। আপনাদেরকে সায়েন্সের টিচার নাই এখন আছে তো। এখন ইউনিভার্সিটির টিচারদের মধ্যে বলতে গেলে তো 80% এখন বিএনপি করে। আবার এই 80%-এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ আমলে 80% ছিল যারা আওয়ামী লীগ করতো। অঙ্ক মিলে না কিন্তু, যারা না মিলুক, এদের লজ্জা শরম একটু কম আছে। আগে আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, কোনো সমস্যা নাই, দেন। কিন্তু দলীয়করণ তো হচ্ছে। আপনি কোথায় ফেরত পাচ্ছেন দলীয়করণটা? প্রশাসনের স্থবিরতা চলে এসেছে। আপনারা সব আজকে থেকে 15 বছর 20 বছর আগে যারা নাকি অবসরে গেছে তাদের ধরে এনে আপনারা সচিব, সিনিয়র সচিব বানাচ্ছেন। ওই লোক তো ভুলেই গেছে সে কী কাজ করছে, এখন নতুন করে এসে তার বিরাট পাওয়ার এক্সারসাইজ করছে। তো এগুলি দলীয়করণ ভাই। কাজে আপনারা যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সবসময় পালন করতে পারছেন তা কিন্তু নয়। আমি বলবো এখন যে সরকারকে যেহেতু 6 মাসের মাথায় এসে দেখছেন, 6 মাসের মাথায় এসে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি সব মন্ত্রী সমান সফল হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। সব মন্ত্রী আপনাকে ফলো করতে পেরেছে এটাও মনে করার কোনো কারণ নেই। একবার রিথিঙ্ক করেন, দেখেন কারা পেরেছে আপনার দলের আদর্শকে বহন করে নিয়ে যেতে, কারা পেরেছে জনগণের উপকার করতে। চেষ্টা করেছে কিন্তু পারে নাই, এটাও হতে পারে। কিন্তু কেউ কেউ তো এমনও আছেন যারা চেষ্টাই করেন নাই। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে সরিয়ে দিন। আপনার দলে অনেক লোক আছে, তাদেরকে আবার নতুন করে ঢোকান এখানে, সবাইকে সুযোগ দিন। আমি মনে করি তাহলেই এই মন্ত্রীদের মধ্যে কাজ করার একটা আকাঙ্ক্ষা জন্ম নেবে যে কাজ না করলে থাকতে পারবো না। আর যদি সেটা করতে না পারেন তাহলে যেটা হবে ওই আত্মতুষ্টি নিয়ে থাকতে হবে। আজকে পুরো সরকারের জন্য ইবুক হয়েছে, আগামীতে দেখবেন সবচেয়ে ব্যর্থ যে মন্ত্রণালয় তারাও তাদের সাফল্যকে বর্ণনা করার জন্য একটা ইবুক বানাবে।
আমরা খালি ইবুক পড়বো, ইবুকে দেখবো যে বাজারের জিনিসপত্রের দাম খুব কমে গেছে, বাজারে যাব আর হোঁচট খাবো। ইবুক পড়ে জানবো হাসপাতালগুলোতে খুব ভালো চলছে, যে দেখবো ডাক্তার নাই, ওষুধ নাই। ইবুকে জানবো যে গ্যাস পাওয়া যাবে, কিন্তু দেশালায় কাঠি আপনি জ্বালাবেন একটার পর একটা, চুলা দিয়ে গ্যাস আসবে না। আমি সরকারকে বলবো, আপনারা কি ভাবছেন সেটা ইম্পর্টেন্ট না, জনগণ কি ভাবছে সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। এবং সেটা বোঝার জন্য আপনাদের সঙ্গে জনগণের মাঝখানে যে দেয়াল গড়ে তোলা হয়েছে, যারা তুলেছে কিছু স্বার্থান্বেষী লোক সবসময় থাকেন, যাদের কাজই হলো দেয়াল তোলা, তাদেরকে সরিয়ে দিন, নাহলে প্রকৃত সত্য আপনারা বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।